আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। করের জাল ছড়িয়ে আগামীকাল ঘোষণা হচ্ছে বিএনপি সরকারের প্রথম বাজেট। খুচরা বিক্রেতার কাছেও যেতে চায় এনবিআর। বরাদ্দ থাকছে মিড ডে মিল সহ শিক্ষার বিভিন্ন খাতে। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থায় প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে ব্যবসা বান্ধব বাজেট হচ্ছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগ আনলে দেয়া হবে 1.5% কমিশন। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব। জামালপুরে বিএসএফ এর পুশিন চেষ্টায় শক্ত অবস্থান বিজেপি সদস্যের। টহল জোরদার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। টেস্ট শোয়ান 8 শুরুর অপেক্ষায় গোটা বিশ্ব। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন শাকিরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কাল বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের প্রথম বাজেট এটি। 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। যতটুকু সুযোগ ছিল ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চটুকু। কর ছাড় যেমন আছে, তেমনি কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে করজাল। বড় বাজেটের অর্থের চাপ সামাল দিতে রাজস্ব আহরণে শহর থেকে গ্রাম সব দিকেই থাকবে সরকারের চোখ। এনবিআরকে সংগ্রহ করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি। তবে রাজস্ব আদায়ে অতীত অভিজ্ঞতা সুখকর নয়। বিশ্লেষকরা বলছেন সংস্কার ছাড়া বিশাল রাজস্ব লক্ষ্য অর্জন অসম্ভব। দেশের 55তম বাজেট দেওয়ার পথে সরকার। সংসদে তুলে ধরা হবে 9,38,000 কোটি টাকার ব্যয় প্রস্তাব। এনবিআরকেই সামলাতে হবে ব্যয়ের চাপ। কর ব্যবস্থাপনায় নানামুখী প্রচেষ্টার কথা তুলে ধরবেন অর্থমন্ত্রী। সারা দেশের খুচরা বিক্রেতাদের কাছে যেতে চায় এনবিআর। সরবরাহ ব্যবস্থায় দেয়া হবে অগ্রিম কর। সরকার মনে করে 1,000 টাকায় এই কর দাঁড়াতে পারে মাত্র 2 টাকা। স্টুডেন্ট নো ফিলস অ্যাকাউন্ট ছাড়া যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগবে টিআইএন। ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি সহ সব তথ্য ডাটাবেজে নেবে এনবিআর। অ্যাডভান্স ট্যাক্স হিসাবে একটা সিস্টেম আছে, সেটিকে আমরা অনেক ক্ষেত্রে মিনিমাম ট্যাক্সের আওতায় নিয়ে গেছি। এটি একটি ডেভিয়েশন আমরা মনে করি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। প্রগতিশীল ধারণাটি আছে, সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। আমরা বলছি এটা প্রগতিশীল কর ব্যবস্থায় প্রত্যাবর্তন করার একটি চেষ্টা আমাদের থাকবে। ব্যক্তির করমুক্ত আয়সীমার ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ছাড় দেবে এনবিআর। তবে করমুক্ত আয়সীমায় আগের 1 লাখ টাকার 5% কর দেবার ধাপটি তুলে দেওয়া হচ্ছে। এতে ব্যয়ের চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কাস্টমসে অনেকটা ভালো চিত্র আমরা দেখি, কিন্তু ওখানে আবার বেশ কিছু ডিস্টোরশনস আছে। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি অনেক, এটা সব ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এত হলে তো হবে, এটা কমাতে হবে। কোম্পানি, ফার্ম, ট্রাস্ট, ব্যক্তি সংঘের 5 বছরের কর হার ঠিক করেছে এনবিআর। পাবলিক ট্রেডেড কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তামাক কোম্পানির আয়কর হবে 22.5 থেকে সর্বোচ্চ 45% পর্যন্ত। এছাড়া মোবাইল ফোন অপারেটর, ব্যক্তি সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং কলেজকে দিতে হবে 10 থেকে 45% আয়কর। শিক্ষা ব্যবস্থার নানা ক্ষেত্রে বরাদ্দ রাখতে চায় সরকার। সেক্ষেত্রে মিড ডে মিল চালু, ওয়ান টিচার ওয়ান ট্যাব, তৃতীয় ভাষা শিক্ষার জন্য রাখা হতে পারে বরাদ্দ। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার প্রস্তাব রাখতে পারেন অর্থমন্ত্রী। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেবার পথে সরকার। তবে এই বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অর্থায়ন। সরকার সারা দেশে করজাল বেচাতে চায় রাজস্ব আহরণের জন্য, কিন্তু বিশ্লেষকদের মত সংস্কার ছাড়া এত বড় রাজস্ব লক্ষ্য অর্জন কঠিন হবে। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে এবারের বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। সংসদ অধিবেশনে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বিদেশি বিনিয়োগ আনতে পারলে 1.5% কমিশন দেবে সরকার। শুধু তাই নয়, ব্যবসায়ীদের দেয়া হবে 9% সুদে ঋণ। দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 55তম বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাখা হয়েছে নানা পদক্ষেপ। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে,
কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের নানান উদ্যোগ তুলে ধরেন সরকার প্রধান। জানান, বিদেশ থেকে বিনিয়োগ আনলে কমিশনের ব্যবস্থা রাখা হয়েছে। যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। বিভিন্ন জায়গায় সরকারের শূন্য পদগুলোয় শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এমনটাও জানান প্রধানমন্ত্রী। বলেন, এরই মধ্যে 5 লাখ সরকারি কর্মচারীর নিয়োগ প্রক্রিয়াধীন। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো সরকারকে আরো গতিশীল করার জন্য, একইভাবে দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়ার প্রশ্নে সংসদ নেতা বলেন, সরকার দলীয় সদস্যরা নিজ এলাকায় যেভাবে উন্নয়ন কাজ করবেন, বিরোধী দলের সদস্যরাও পাবেন সম সুযোগ ও বরাদ্দ। আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার নির্বাচন উন্নয়নের ব্যাপারে কিভাবে ভূমিকা রাখতে চান। যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, খুব স্বাভাবিকভাবেই তাদেরও একই রকমভাবে হক আছে। সংসদকে প্রধানমন্ত্রী জানান, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করতে চায় সরকার। তাছাড়া প্রশাসনিক দপ্তরে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানেও দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও তৎপর সরকার। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। জামালপুর ও সাতক্ষীরার সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরায় সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে নদীপথে 15 থেকে 20 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় তা সম্ভব হয়নি। এদিকে জামালপুরে সীমান্তের আলো নিভিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করলেও বিজিবির বাধায় পালিয়ে যায় 6 জন। এক বৃদ্ধ এখনো শূন্যরেখায় আটকে আছেন। সীমান্তে পুশিনকে কেন্দ্র করে বিএসএফ এর সাথে বিজিবির উত্তপ্ত বাক্য বিনিময়। ঘটনাটি জামালপুর বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের। ভোরে 1072 নম্বর পিলারের কাছের কাঁটাতার দিয়ে 7 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। আমরা এখানে গার্ড দিয়ে আছি, লোক আসতেছে, আমরা নিতেছি না, আমরা রিটার্ন দিতেছি, ভারত চলে যেতেছে। 24 ঘন্টা আছে, আমাদের জীবন বাঁচি থাকতে আমরা ভারতের একটা লোক বাংলাদেশে ঢুকতে দেব না। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফ এর অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিজিবি সদস্য ও স্থানীয়রা। এ সময় পুশিন করতে আনা 6 জন ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। কলকাতা বাদাঘাট এলাকায় তার বাড়ি, কিন্তু পরিচয় পাওয়ার পরও ভারত তা ফেরত নিচ্ছে না, জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। আমরা সাধারণ পাবলিক জনগণ বিজিবির সাথে সহযোগিতা করে আসতে দিলাম। তবে শূন্য রেখায় রয়ে যায় এক বৃদ্ধ। এই বিষয়ে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ, তবে কোনো সুরাহা হয়নি। এদিকে সাতক্ষীরায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে 15-20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ।